বিনিয়োগ থেকে ভূ রাজনীতি, এই বৈঠক কি গেম চেঞ্জার হতে যাচ্ছে? ২৬ জুন ২০২৬ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল, যেখানে মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের দুই শীর্ষ নেতা। কয়েক মুহূর্তের বৈঠক, কিন্তু এর প্রভাব পড়তে পারে আগামী কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বৈঠকের পর এসেছে একের পর এক ঘোষণা, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি এবং নতুন সহযোগিতার প্রতিশ্রুতি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সফরে বাংলাদেশ আসলে কি পেল? এটি কি শুধু কূটনৈতিক সৌজন্য, নাকি দেশের অর্থনীতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা? আর এই সফরকে ভারত, যুক্তরাষ্ট্র এবং পুরো দক্ষিণ এশিয়া কিভাবে দেখছে, চলুন বিশ্লেষণ করা যাক। তারেক রহমানের চীন সফর কি বার্তা দিচ্ছে? বিশ্ব রাজনীতিতে সময় নির্বাচন অনেক সময় ঘটনাটির চেয়েও বেশি গুরুত্ব পায়, আর ঠিক সেই কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। গত কয়েক মাসে বেইজিংয়ে বিশ্বের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন বিশ্ব ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং নতুন অর্থনৈতিক ও কৌশলগত জোট গড়ে উঠছে। আজকের পৃথিবী আগের মতো একক শক্তির ওপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ, ভারত, রাশিয়া প্রতিটি শক্তি নিজেদের প্রভাব বাড়াতে নতুন অংশীদার খুঁজছে। আর ভৌগোলিক অবস্থান, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত গুরুত্বের কারণে বাংলাদেশ এখন এই প্রতিযোগিতার একটি অপরিহার্য অংশ। এমন বাস্তবতায় চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অর্থ শুধু নতুন বিনিয়োগ বা অবকাঠামো প্রকল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, শিল্পায়ন এবং আঞ্চলিক সংযোগের মতো দীর্ঘমেয়াদী বিষয়। একই সঙ্গে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরে। বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা। তবে এই সফরের সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, চীন সফরে কি পেল বাংলাদেশ? বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশ শুধু কূটনৈতিক সৌজন্য বিনিময় করেই থেমে থাকেনি, বরং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং নদী ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক বা MOU সই করেছে। তবে প্রশ্ন হলো, এই সমঝোতাগুলোর বাস্তব প্রভাব কি হতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো বাণিজ্য ঘাটতি কমানো। বাংলাদেশ প্রতি বছর চীনে রপ্তানি করে মাত্র $694.49 মিলিয়ন পণ্য। অন্যদিকে চীন থেকে আমদানি করে $18,563.40 মিলিয়ন। ফলে $17,868 মিলিয়ন বাণিজ্য ঘাটতির মুখে বাংলাদেশ। এটা কমানো জরুরি। যদি চীন বাংলাদেশে তৈরি পোশাক, কৃষিপণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ এবং অন্যান্য শিল্প পণ্যের জন্য আরও বড় বাজার উন্মুক্ত করে, তাহলে বাংলাদেশের রপ্তানি আয় বাড়বে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল চীনা বিনিয়োগ বৃদ্ধি। নতুন শিল্পাঞ্চল, উৎপাদন কারখানা, প্রযুক্তি নির্ভর শিল্প এবং অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ বাড়লে তা শুধু নতুন কারখানায় গড়ে তুলবে না, বরং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক সহযোগিতা ভবিষ্যতের অর্থনীতিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল পানি ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা। চীনের পানি মন্ত্রীও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। চীন নদী ব্যবস্থাপনায় সাম্প্রতিক বিশ্বের সেরা দেশ। যদি নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও অর্থায়নে চীন বাংলাদেশে এগিয়ে আসে, তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধি, নদী ভাঙ্গনের ক্ষতি কমানো এবং লাখো মানুষের জীবিকা আরও স্থিতিশীল হতে পারে। এছাড়া বাংলাদেশে চীনের শিল্পাঞ্চল চালু করা, বাংলাদেশের ফ্রি ট্রেড জোনে চীনের অংশগ্রহণ এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এবং ২টি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ কি চীনের আরও কাছাকাছি যাচ্ছে, নাকি ভারসাম্যের নতুন কৌশল? তারেক রহমানের বেইজিং সফরকে শুধু দ্বিপক্ষীয় সফর হিসেবে দেখলে পুরো ছবিটা দেখা হবে না। কারণ আজকের বিশ্বে প্রায় প্রতিটি বড় কূটনৈতিক সফরের পেছনেই থাকে বৃহত্তর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। আর বাংলাদেশের ক্ষেত্রে সেই হিসাব আরও জটিল। গত এক দশকে বিশ্ব রাজনীতি ধীরে ধীরে একটি নতুন প্রতিযোগিতার দিকে এগিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে। অন্যদিকে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে বন্দর, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়িয়ে তার অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তার করছে। দক্ষিণ এশিয়া এই প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বৃহৎ শ্রমবাজার এবং আঞ্চলিক সংযোগের সম্ভাবনার কারণে বাংলাদেশ এখন শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং একটি কৌশলগত অংশীদার, যাকে নিজেদের পাশে রাখতে চায় বিশ্বের বড় শক্তিগুলো। তাহলে কি এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীনের দিকে আরও ঝুঁকে যাচ্ছে? এই মুহূর্তে সেই সিদ্ধান্তে পৌঁছানো তাড়াহুড়ো হবে। কারণ গত ১.৫ দশকে বাংলাদেশ একই সঙ্গে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করেছে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি এখনও বহুমুখী অংশীদারিত্ব এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি। তবে এটাও সত্য যে অর্থনৈতিক বাস্তবতায় চীনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার চীন। বড় অবকাঠামো প্রকল্প, শিল্পায়ন, জ্বালানি ও প্রযুক্তি খাতে চীনের অর্থায়ন এবং বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফলে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও স্বাভাবিক। তারেক রহমান যখন চীন সফর করছেন, তখন ভারত ২ বছর বন্ধ থাকার পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে। এটি ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলার একটি উদাহরণ। তারপরও ভারত তারেক রহমানের চীন সফরকে কিভাবে দেখছে? এর উত্তর খুব সম্ভবত সতর্ক দৃষ্টিতে। কারণ বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের একটি। নিরাপত্তা, সীমান্ত, নদীর পানি, বিদ্যুৎ, যোগাযোগ এবং উত্তর পূর্ব ভারতের সংযোগ সব ক্ষেত্রেই ঢাকা-দিল্লি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ চীন সম্পর্ক যত গভীর হবে, ভারত ততই চাইবে ঢাকা যেন তার সঙ্গে কৌশলগত আস্থা বজায় রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি মুক্ত, উন্মুক্ত ও নিয়মভিত্তিক আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলে আসছে এবং একই সঙ্গে চীনের বাড়তে থাকা প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং সামুদ্রিক স্থিতিশীলতার মতো ক্ষেত্রগুলোতে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। ফলে বাংলাদেশকে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার পরিবর্তে উভয় পক্ষই নিজেদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চায়।
এই বাস্তবতায় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুযোগকে কাজে লাগানো কিন্তু প্রতিযোগিতার অংশ না হয়ে ওঠা। অর্থাৎ যে দেশ থেকে বিনিয়োগ, প্রযুক্তি, বাজার বা উন্নয়নের সুযোগ পাওয়া যায় তা গ্রহণ করা, তবে এমন কোনো অবস্থান না নেওয়া যা অন্য কোনো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্ককে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই তারেক রহমানের এই সফরের প্রকৃত বার্তা সম্ভবত একটাই: বাংলাদেশ নিজের উন্নয়নের জন্য সব বড় শক্তির সঙ্গে কাজ করতে চায়, কিন্তু কারো প্রতিযোগিতার মাঠে পরিণত হতে চায় না। ভবিষ্যতে এই ভারসাম্য কতটা দক্ষতার সঙ্গে বজায় রাখা যায় সেটি নির্ধারণ করবে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং আঞ্চলিক গুরুত্ব কতটা বাড়বে তার ওপর। বাংলাদেশের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ। বেইজিং সফরের পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই: ঘোষণাগুলো কি বাস্তবে রূপ নেবে? কারণ কূটনৈতিক সফরে সমঝোতা স্মারক সই করা তুলনামূলক সহজ, কিন্তু প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ আনা এবং তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোই প্রকৃত সাফল্যের মাপকাঠি। বিশ্লেষকদের মতে স্বল্পমেয়াদে শিল্প খাতে নতুন চীনা বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো এবং প্রযুক্তি সহযোগিতার প্রকল্পগুলো আগে এগোতে পারে। পাশাপাশি যদি বাংলাদেশি পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত হয়, তাহলে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। আগামী 5 থেকে 10 বছরে এই সফরের প্রকৃত মূল্যায়ন হবে কাগজে সই করা সমঝোতা দিয়ে নয়, বরং নতুন কর্মসংস্থান, বাড়তি রপ্তানি, উন্নত অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে। যদি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়, তাহলে এই সফর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। আর তা না হলে এটি হবে একটি গতানুগতিক সৌজন্য সফর। দর্শক, আপনার মতে এই সফর কি বাংলাদেশের জন্য সুযোগ নাকি চ্যালেঞ্জ? সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।